असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतंगमय ओम शांति शांति शांति। नमस्कार, शुरू करছি গ্লোব টিভির জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। সময়ের চক্র অর্থাৎ কালচক্র কিন্তু বড়ই অদ্ভুত। এই সময় চক্র কখনো আমাদেরকে হাসায়, কখনো বা কাঁদায়। যখন আমরা ভালো থাকি, সব দিক থেকে ভালো থাকি, তখন আমরা হাসি। কিন্তু যখন আমাদের জীবনের চলার পথে নানান রকম সমস্যা এসে হাজির হয়, তখন আমরা ভেঙে পড়ি, তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু ভেঙে পড়লে কি চলবে? চলবে না। কিন্তু তার জন্য সমস্যার সমাধান করতে হবে। আর এই সমস্যার সমাধানে যিনি সিদ্ধ হস্ত, সেরকম একজন মানুষকে আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ এবং তন্ত্র খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি বহু পুরস্কারে পুরস্কৃত এবং সম্মানিত। আজকে আমাদের সৌভাগ্য যে আমরা এরকম একজন জ্ঞানী মানুষকে আমাদের মাঝখানে পেয়ে গেছি, এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন। যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে সরাসরি চলে আসুন। আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকে এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী ডক্টর অভিজিৎ ঘোষালকে। স্বাগত দাদা আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ডক্টর অভিজিৎ ঘোষাল। আজকে আমি আপনাদের সামনে এই যে লাইভ ফোন ইন অনুষ্ঠানে এসেছি। আমি চেষ্টা করব আপনাদের জীবনে চলা যে প্রবলেমগুলো আছে সেইটা এই লাইভ ফোনের মাধ্যমে যদি কিছুটা সলভ করতে পারি। আমি দীর্ঘ 20 বছর ধরে জ্যোতিষী করছি, আপনাদের সেবায় নিয়োজিত আছি। আমি অলওয়েজ বিশ্বাস করি এটা যে নলেজ ইজ উইজডম, মানে ঠিকঠাক জ্ঞানটা থাকা উচিত। তো আমি আজকে জ্যোতিষী অনুষ্ঠানে বহুবিধ জ্যোতিষীকে আমি দেখেছি যারা জ্যোতিষের বর্তমান এবং জ্যোতিষের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলে। তো আমি আজকে আপনাদের সামনে জ্যোতিষের একটু অতীতটাকে নিয়ে বলবো, যে জ্যোতিষটা কোথা থেকে উৎপত্তি, বা জ্যোতিষটা কিভাবে আমাদের জীবনে এত বড় একটা আঙ্গিকে আস্তে আস্তে যুক্ত হয়ে যাচ্ছে। একদমই তাই। আমরা সত্যি জ্যোতিষ শাস্ত্র নিয়ে আমরা জানি যে জ্যোতিষ শাস্ত্র বলে একটা শাস্ত্র রয়েছে, এবং বহু মিডিয়াতে আমরা দেখেছি। এই যে জ্যোতিষ বা জ্যোতিষ শাস্ত্র ঠিক কি, এটা যদি একটু ব্যাখ্যা করেন। আমি বলি, আমাদের যে এনসিয়েন্ট যারা আমাদের পূর্বপুরুষ ছিলেন, আগেকার দিনে যারা মুনি ঋষি ছিলেন, তো ওনারা আমাদের জন্য বেদ রচনা করেছিলেন। তো বেদের 6টা ভাগে বেদটাকে বিভক্ত করা হয়। তো বেদের একটা পার্ট হচ্ছে আপনার এই জ্যোতিষ, বেদাঙ্গ একে বলা হয়। জ্যোতিষকে বলা হয় বেদের চোখ। তো জ্যোতিষ আজ থেকে ধরুন সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 1960 শতক থেকে, খ্রিস্টের জন্মের 1960 শতক আগে থেকে 1652 খ্রিস্টাব্দ পর্যন্ত একটা মেসোপটেমিয়ায় একটা বংশ রাজত্ব করত। তাদের চলাফেরা বা তাদের যে বাস্তুলিপি করা আছে তাতে জ্যোতিষের উল্লেখ পাওয়া যায়। তো জ্যোতিষ কিন্তু এর থেকেও অনেক পুরাতন সাবজেক্ট। জ্যোতিষ আমাদের যে ইন্ডিয়ান জ্যোতিষ, জ্যোতিষের অ্যাকচুয়াল সূচনা হচ্ছে আপনার মেসোপটেমিয়া, যে আমাদের কি বলে আমাদের সভ্যতা ছিল, সেই মেসোপটেমিয়া থেকে আমাদের জ্যোতিষের সূচনা হয়। এবং তার পরবর্তীকালে বিভিন্ন দেশ ঘুরে আজকে আমাদেরও তো দীর্ঘদিন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্সিতে তো জ্যোতিষ তো চলছে। তো সেন্স হচ্ছে যে ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্সিতে যে জ্যোতিষ চলছে, আমাদের একটু ফোন নিয়ে নি, আমরা আলোচনায় আসবো। তার আগে দেখে নিচ্ছি একজন দর্শক শ্রোতা বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। বলুন, কে রয়েছেন টেলিফোনে? আমার মেয়ে রিয়া দাশগুপ্ত। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? টিভির ভলিউমটা মিউট করে দিন, ফিডব্যাক আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি বনগা থেকে বলছি, রিয়া দাশগুপ্ত। আর 2005 17 অক্টোবর
17ই অক্টোবর 2005 জন্ম। রিয়া দাশগুপ্ত বললেন তো? রিয়া দাশগুপ্ত। আচ্ছা, ওর জন্ম সময়টা বলুন। জন্মস্থান হচ্ছে বনগাঁ। না, জন্ম সময়টা বলুন। 2:48 দুপুর না রাত্রি? দুপুরবেলা 2:48। ডেট অফ বার্থ কাইন্ডলি আরেকবার বলবেন। 17/10/2005। 17/10 নয়, 17 অক্টোবর। 17ই অক্টোবর মানে 17/10 হবে ম্যাডাম। 17/10/2005। 17ই অক্টোবর 2005, হ্যাঁ, 2:48 PM, দুপুর 2:48 এবং বনগাঁ, তাই তো? আচ্ছা, আপনি মা মেয়েকে নিয়ে ভীষণ চিন্তা করছেন? কেন, কি নিয়ে বলুন? আচ্ছা, বর্তমানে কি করে মেয়ে? এখন কি পড়ছে? বিএ ফার্স্ট ইয়ারে। আচ্ছা, ওর কেরিয়ারটা কিরকম হবে সেটাই আপনার মূল প্রশ্ন, তাই তো? বেশ, বিবাহ। মাদের এই দুটো প্রশ্নই থাকে এবং দুটো প্রশ্নই কমন প্রশ্ন। সব মায়েরাই মেয়েদের নিয়ে এই দুটো প্রশ্ন করেন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আগে মেয়ের পড়াশোনাটা নিয়ে দাদা বলবেন, কারণ পড়াশোনাটা তো কমপ্লিট করে তারপরে আপনারা পাত্রের খোঁজ করবেন, তাই তো? হ্যাঁ, মেয়ে যে এর আগে হায়ার সেকেন্ডারিতে রেজাল্ট করেছে বা মাধ্যমিক দিয়েছে, সেগুলো কিরকম করেছিল? মাধ্যমিকে মোটামুটি, আচ্ছা, এবার বিএ পড়ছে। অনার্স নিয়ে পড়ছে? না, অনার্স আছে, পাস নিয়ে বিএ পড়ছে। বেশ, এবার শুনতে থাকুন। আচ্ছা, আমি বলি আপনার মেয়ের, প্রথমে আমি কেরিয়ার দিকটা বলি, হ্যাঁ, মানে যে পড়াশোনাটা করছে সেই দিকটা বলি। আপনার মেয়ের এই যে চতুর্থবর্তী, যেটাকে নিয়ে আমাদের প্রথম মানে শিক্ষাটাকে ধরা হয় আপ টু এইচএস, বুঝতে পেরেছেন? তো আপ টু এইচএস পর্যন্ত আপনার মেয়ের শিক্ষাগত যে সেকশনটা ছিল সেটা ভালো ছিল, মানে মোটামুটি উতরে যাওয়ার মতো ছিল, ঠিক আছে? বর্তমানে আপনার মেয়ের এই যে পঞ্চমপতি বুধ বসে আছে রবি যুক্ত হয়ে এবং বৃহস্পতি যুক্ত হয়ে, এই মেয়েটার নবমে, তো ভাগ্যস্থানে বসে আছে। তো বর্তমানে মেয়েটা মানে এর যেহেতু কার্তিক মাসে জন্ম মনে হয় নাকি? হ্যাঁ, এর যেহেতু কার্তিক মাসে জন্ম, তো কার্তিক মাসে জন্ম হওয়ার ধরুন এই মেয়েটার রবিটা নিচস্থ, বুঝলেন তো? তো অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে রবি আমাদের জীবনে হচ্ছে আলোর কারক গ্রহ, বুঝতে পারছেন? তো এই সেন্সে আপনার মেয়ে এখন যে পড়াশোনাটা করবে না, ও একটু পড়াশোনা থেকে মানে ল্যাক হবে আর কি, মানে পড়াশোনাটা করতে ওর মন চাইবে না, বুঝতে পারছেন? কারণ ওর যে পঞ্চমপতি বুধ, তার উপর রবির সঙ্গে যে বুধাদিত্য যোগটা হয়েছে, এটা নেগেটিভ অ্যাসপেক্টে হয়ে আছে, ইন দ্যাট সেন্স যে রবিটা ওর কার্তিক মাসে জন্ম হওয়ার জন্য নিচস্থ, বুঝতে পারলেন? তো ওকে একটু রবির প্রতিকারটা কাইন্ডলি করে দিন, তাতে আমার মনে হয় ওর যে আগের যে ট্র্যাকটা ছিল, মানে এইচএস পর্যন্ত ওর যে পড়াশোনাটা ছিল, ঠিক আছে, সেই জায়গাটা আবারও ফিরে পাবে, বুঝতে পেরেছেন? রবির প্রতিকার মানে রবির যা প্রতিকার হয়। এবার বিবাহের ব্যাপারটা। আচ্ছা, বিবাহের ব্যাপারটা বলি। আপনার মেয়ের, আচ্ছা এইখানেও দেখুন, হ্যাঁ আমি একটু বলি, আপনার মেয়ের, ঠিক আছে, বিবাহ ক্ষেত্রটাও কিন্তু খুব মানে ভালো করে কোনো জ্যোতিষকে দেখিয়ে ভালো করে জোটক বিচার করে দেবেন, কারণ আপনার বিবাহের ক্ষেত্র অধিপতি যে রবি না, সে কিন্তু সেও এখানে নিচস্থ হয়ে আছে। অতএব আপনার মেয়ের বিবাহ ক্ষেত্র নিয়েও কিন্তু মানে বিবাহ পরবর্তী ক্ষেত্রে কিছু সাংসারিক অশান্তি অস্থিরতা ঘটতে পারে। হ্যাঁ, সেই জন্য প্রপার ওয়েতে জোটক বিচার করিয়ে, মানে যেটাকে গুণ বিচার বলা হয়, সেই জায়গাটা করিয়ে তারপরে আপনি আপনার মেয়ের বিবাহ সম্পন্ন করবেন। আশা করি। করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা মনে করছেন স্বর্ণ পদক প্রাপ্ত বিশিষ্ট জ্যোতিষী ডক্টর অভিজিৎ ঘোষালকে দেখাবেন, অভিজিৎ দার কাছে যাবেন এবং সমস্যাটা থেকে বেরিয়ে আসবেন, তাদের জন্য দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9143074028, এছাড়াও রয়েছে 9836019619। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। হাওড়াতে ঘামশিয়া শীতলা আশ্রম, দক্ষিণেশ্বরে রয়েছে কোলাঘাট,
রানীহাটি ধুলাগড়ের কাছে, যেটা স্বগৃহ। কখন কোথায় কটা থেকে কটা কোন চেম্বারে দাদাকে পাবেন তার জন্য ডিটেইল জানার জন্য ওই যে স্ক্রলে যে নাম্বার যাচ্ছে, অর্থাৎ একটু আগে আমি যে মোবাইল নাম্বার দুটো বললাম 9143074028 এবং 9836019619 এ ফোন করে বিশদে জেনে নিন। দাদা, জ্যোতিষের উৎপত্তি নিয়ে আপনি আলোচনা করছিলেন, সেটা নিয়ে বরং আমরা এগোই আলোচনাটা। হ্যাঁ, তো আমি এর পরে বলি যে আমাদের মধ্যে একটা খুব ভ্রান্ত ধারণা আছে, বা এই কোশ্চেনটা বারবার আমাদের জ্যোতিষীদের কাছে ঘুরে আসে যে মানে জ্যোতিষটা কি সায়েন্স? একদম। হ্যাঁ, আমরা বারবার এইটা আমাদের মধ্যে কোশ্চেন আসে। তো আমি আপনাকে বলি, মানে আমার এই 20 বছরের অভিজ্ঞতা বলছে জ্যোতিষ 3টে ফরমেশনের উপর গঠিত হয়ে আছে। ঠিক আছে, জ্যোতির্বিজ্ঞান যে পার্টটা, যেটা আমরা গ্রহের সঞ্চার, গ্রহের গোচর, হ্যাঁ, এই যে বকরি হচ্ছে গ্রহ এখন, মানে খুব লেটেস্ট, আপনি বাজারে হাইপ যে বড় বাবা চলতে শুরু করবে, তো সেন্স হচ্ছে শনিদেব চলতে শুরু করবেন। তো এই নিয়ে একটা বিশাল হাইপ চলছে সোশ্যাল মিডিয়া এবং আপনার টিভিতে। তো সেন্স হচ্ছে ম্যাডাম, আমি বলি যে এই যে জ্যোতিষ বিজ্ঞান, যার আপনার অ্যাস্ট্রোনমি পার্টটা, এটা টোটালি আপনার বিজ্ঞানের উপর ভিত্তি করে এখন চলছে। এরপরে আসি আমরা যে ফলাদেশটা দিই। ঠিক আছে, ফলাদেশের মধ্যে বিজ্ঞান, তোমরা ফোনটা নিই নাকি? একদমই তাই, ফোনটা নিয়ে নি, তারপরে আমরা আবার আলোচনাতে আসবো। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি, অজয় ঘোষ। আচ্ছা, অজয় বাবু, নিজের সম্পর্কে জানবেন? আমি আমার বিষয় জানবো। বেশ, আপনার জন্ম তারিখ বলুন। 1 জানুয়ারি 1985। বেশ, জন্ম সময়? রাত্রি 7:30 পান্ডুয়া। রাত্রি 7:30 পান্ডুয়া। আমি ঠিক বললাম তো? একদম ঠিক। আচ্ছা, অজয় বাবু, কি নিয়ে প্রশ্ন বলুন আপনার? প্রশ্ন আমার বিবাহ লাভ নিয়ে, ম্যারেজ নিয়ে, আর আমার ব্যবসা নিয়ে। বিবাহ নিয়ে, আপনার যেহেতু 85 সালে জন্ম, আপনি বিবাহিত? এখনো বিয়ে করিনি ম্যাম, এখনো বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয়নি, কাজেই বিয়ে কবে হবে, আর হলেই বা কিরকম হবে সেটা মূল প্রশ্ন। এবং আপনি ব্যবসা করেন, ব্যবসা সেরকম চলছে না, একটু ভালো কখন যাবে, সেটাই তো? একদম 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 রাইট। হুগলি বললেন না? হ্যাঁ, পান্ডুয়া হুগলিতে তো? হুগলির পান্ডুয়াতে। 1 জানুয়ারি 1985। দাদা হ্যালো। হ্যাঁ হ্যাঁ, 1 জানুয়ারি 1985, রাত্রি 7:30 পান্ডুয়াতে জন্ম। আচ্ছা, অজয়বাবু নমস্কার। বিয়ে করেননি এখনো? হ্যাঁ হ্যাঁ, অজয়বাবু নমস্কার। অ্যাকচুয়াল ব্যাপার দেখুন, আমি আপনাকে বলি আপনার সবচেয়ে বড় প্রবলেম কোথায় আছে। আপনার সপ্তমপতি শনি, হ্যাঁ, আপনার সপ্তমপতি শনি, অষ্টমপতি শনি, মানে সপ্তম মানে আপনার বিবাহকারক শনি, এবং আপনার মৃত্যুপতিও শনি। তো সেন্স হচ্ছে বিবাহ নিয়ে আপনাকে কিন্তু একটু ট্রাভেল শুট পড়তে হবে। হ্যাঁ, কারণ আপনার সপ্তমপতি শনি ওর শত্রু গৃহে মঙ্গলের ঘরে বসে আছে, বুঝতে পেরেছেন? তো সেই সেন্সে আপনার বিবাহ ক্ষেত্র নিয়ে এবং বিবাহ পরবর্তী মানে সাংসারিক জীবন নিয়ে আপনাকে কিন্তু একটু অস্থিরতায় পড়তে হবে। মানে স্ত্রীর সঙ্গে একটু মনোমালিন্য হবার যোগ আছে দাদা, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর একটা হচ্ছে আপনার কি বললেন, কেরিয়ারের ব্যাপারে জানতে চাইছেন তো? ব্যবসা করেন, ব্যবসাটা খুব একটা ভালো ব্যবসা চলার কারণ আমি বললাম ওই একটু আগে আপনাকে বলেছি দাদা যে শনি আর মঙ্গল পরস্পরের শত্রু। হ্যাঁ, আপনার দশমপতি শত্রু যে মঙ্গল না, হ্যালো, হ্যাঁ, আপনার যে দশমপতি মঙ্গল মানে আপনার কর্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। ওকে, আপনার মঙ্গলের ঘরে বসে আছে চন্দ্র, মানে আপনার ব্যবসার পোটেনশিয়ালিটি আছে। যখন ব্যবসা স্টার্ট করতে যান খুব সহজেই শুরু হবে, বাট 2-4 দিন করার পরেই দেখবেন ব্যবসাটা সেই যে আগের ফেজটা যে হিসেবে স্টার্ট হলো আর কি, পরবর্তীকালে আস্তে আস্তে ডিটোরিয়েট করবে। ওকে, তো সেই সেন্সে যখন আপনি শুরুয়াত করতে যাবেন, ব্যবসাটা যখন আপনি শুরু করতে যাবেন না, তখন দেখবেন খুব সহজেই আপনার কাছে কিছু সুযোগ সুবিধা এসে যাবে। কিন্তু ব্যবসাটা যখন কন্টিনিউ করবেন দেখবেন আস্তে আস্তে আপনার ব্যবসা ডিটোরিয়েট করবে। কারণ আপনার দশমপতি মঙ্গল সে অষ্টমে বসে আছে, মৃত্যুদোষে দুষ্ট হয়ে বসে আছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আপনার আয়ের ক্ষেত্রে রাহু যেহেতু তুঙ্গস্থ হয়ে বসে আছে, আপনার ইনকাম যে হবে দেখবেন কোনো সময় খুব ভালো হচ্ছে, আবার কোনো সময় একদম পুরো শুয়ে পড়বেন। বুঝতে পেরেছেন?
তো রাহু হচ্ছে মানে প্রচুর দেয় আবার প্রচুর কেড়ে নেয়। তো সেন্স হচ্ছে দেখবেন 5 দিন খুব ভালো চলছে, আবার 10 দিন দেখবেন একদম মানে সেই পুরো বসে আছেন এরকম অবস্থা হবে আর কি। বুঝতে পেরেছেন? একটু কাইন্ডলি যোগাযোগ করবেন যদি মনে করেন, আশা করি এই মানে প্রবলেম থেকে আপনাকে উতরে দিতে পারবো। ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন, সমস্যা নিয়ে যদি আপনারা বসে থাকেন এবং ফোন করে শুধুই জানতে থাকেন তাহলে কি হবে না, সমস্যাটা তো বাড়বে, কমবে নাই, উল্টেটা বাড়বে। কারণ আমরা যদি শরীরে কোনো রোগ নিয়ে বসে থাকি, ডাক্তার না দেখাই, রোগটা কিন্তু বেড়ে যায় এবং সেটা একসময় এমন জটিল আকার ধারণ করে যে সেখান থেকে নিজেকে আবার সুস্থ করে তোলাটা কিন্তু প্রচন্ড কঠিন একটা ব্যাপার হয়ে যায়। কাজেই যারা মনে করছেন জীবন থেকে সমস্যা দূর করে সুস্থ জীবনে যাপন করবেন, একটা সুন্দর ভবিষ্যতের অধিকারী হবেন, দেখুন তাদের জন্য ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9143074028, এছাড়া রয়েছে 9836019619। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে, হাওড়ার ধামশিয়া শীতলা আশ্রম, দক্ষিণেশ্বর, কোলাঘাট, রানীহাটি। কাজেই ডিটেলস জানার জন্য এই দুটি মোবাইল ফোন নাম্বারে ফোন করে আপনারা জেনে নিন। দাদা একজন ফোন এসে গেছে, আবার দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন বলুন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি বারাসাত থেকে বলছি, তোর ভাইয়ের সম্পর্কে। বেশ, ভাইয়ের নাম বলুন। সুজয় দাস। সুজয় বাবুর জন্ম তারিখ বলুন। 28 ফেব্রুয়ারি 1997। 28 ফেব্রুয়ারি 1997। বেশ, জন্ম সময়? সকাল 10:30। সকাল 10:30 কলকাতা। আচ্ছা, আপনি 28 ফেব্রুয়ারি 1997। হ্যাঁ, সকাল 10:30 কলকাতাতে জন্ম। ভাইকে নিয়ে কি জানতে চান বলুন? ভাইকে নিয়ে, ভাইয়ের ক্যারিয়ারটা কেমন হবে এবং আগামী দিনগুলো ভাই যাতে ভালো হয় সেটাই জানতে চাই। আচ্ছা, ভাই বর্তমানে কি করছে? ভাই বর্তমানে একটা কোম্পানিতে কাজ করে। প্রাইভেট কোম্পানিতে? হ্যাঁ, প্রাইভেট কোম্পানি। আচ্ছা, খুব একটা সেরকম না, কি করে ক্যারিয়ারটা একটু ভালো হবে, তাই তো? হ্যাঁ, ক্যারিয়ারটা ভালো হবে এবং আগামী দিনে কোনো রকম সুবিধা অসুবিধা আছে কিনা সেটাই। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনার ভাইয়ের রাশি লগ্ন জানেন? না, জানি না। আচ্ছা, আপনার ভাইয়ের হচ্ছে বৃষ লগ্ন আর তুলা রাশি। হ্যাঁ, তো আমি বলি আপনার ভাইয়ের লেখাপড়াটা ম্যাডাম কত দূর একটু কাইন্ডলি বলবেন? হ্যাঁ, বলুন দাদা। বলছি আপনার ভাইয়ের লেখাপড়াটা কত দূর একটু বলবেন? হ্যাঁ, ভাই কমার্স নিয়ে পড়াশোনা করেছিল, গ্র্যাজুয়েশন অবধি। গ্র্যাজুয়েশন মানে আপনার গ্র্যাজুয়েশন করতে পারেন, তাই তো? না। এখানে আমি বলি আপনার ভাইয়ের ক্ষেত্রে আমি বলি যেটা মেন প্রবলেমেটিক গ্রহ হয়ে আছে, এর বৃহস্পতিটা নিচস্থ। হ্যাঁ, বৃহস্পতি নিচস্থ হলে ব্যাপার হচ্ছে জীবনে যে সুযোগ সুবিধাগুলো ঠিকঠাক না ও অ্যাভেল করতে পারবে না। বুঝতে পেরেছেন? মানে অনেকের জীবনে হয় না যে এরকম একটা পজিশন আছে যে ধরুন কোন একটা সহৃদয় ব্যক্তি হয়তো ওর জন্য যদি একটু কিছু বলে দেয় তাহলে ওর একটা ভালো জব হয়ে যাবে বা কিছু হবে। তো ও সেই জায়গা থেকে না, ও শুধু ওই অমূল্যক একটা কি বলবো স্তুতি পাবে যে হ্যাঁ করে দেবো বা কিন্তু ওর হাত ধরার মতো লোক থাকবে না। আচ্ছা, আর একটা জিনিস ম্যাডাম আমায় বলুন, আপনার ভাইয়ের রাগের পরিমাণ কিরম? কারণ আমি দেখতে পাচ্ছি ওর পঞ্চমে জ্ঞানের জায়গায় রাহু মঙ্গলের সংযুক্তি, মানে ও খুব অল্পতেই প্রচন্ড রেগে যাবে, মানে এটা ওর জন্য খুব ক্ষতিকারক হবে, জানেন তো? ঠিক আছে, আর একটা জিনিস বলি, এর একাদশে আয়ের জায়গায় কেতু আর শনির এই যে যোগটাকে, এটাকে আমাদের জ্যোতিষের ভাষায় সাপিক দোষ বলা হয়, বুঝেছেন? তো এই যে আয় করতে গিয়ে না ও প্রতি পদে কিন্তু মানে ওর যা গেটেবিলিটি ও কিন্তু সারা জীবনে ওই জায়গায় পৌঁছতে পারবে না। মানে ও যা আয় করা উচিত আর কি, যদি ওর ধরুন 10,000 টাকা কোনোদিন আয় করা উচিত হয় পার মান্থ, তাহলে ও চিরকাল ওই 8,000 টাকা আয় এসে থেমে যাবে। বুঝতে পেরেছেন? মানে ও খাটবে বেশি, পাবে কম আর কি, সোজা বাংলা কথা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, রেমুনারেশনটা কম পাবে। তো ইন দ্যাট সেন্স মানে ইফ ইউ ওয়ান্ট দেন যোগাযোগ করুন, আশা করি চেষ্টা করব। ফোন করার জন্য ধন্যবাদ। ফলাদেশ নিয়ে বলছি যে হ্যাঁ, ফলাদেশ। তো ব্যাপার হচ্ছে ফলাদেশটাই বলি, ফলাদেশটা কিন্তু পুরোপুরি ফিলোসফি মানে দর্শন। মানে ফলাদেশ আপনার এই নয় যে আমি সুইচ দিলাম জ্বলে গেল, সুইচ বন্ধ করলাম নিভে গেলাম, মানে এর মধ্যে সায়েন্সের পার্টটা কম। ফলাদেশটা টোটালি দর্শন।
আর এর পরে যেটা আছে এই যে তন্ত্র মন্ত্র, এটা হচ্ছে ধর্ম। ঠিক আছে, মানে আমরা বলি যেখানে সায়েন্সের শেষ সেখানে দর্শনের শুরু, আর যেখানে দর্শনের শেষ সেখানে ধর্মের শুরু। মানে আমরা যেটা সায়েন্স দিয়ে ব্যাখ্যা দিতে পারি না, তখন বলি ওই রবীন্দ্রনাথেরও দাঁড়িয়ে আছে, রামছাগলেরও দাঁড়িয়ে আছে, তো রবীন্দ্রনাথ ওয়াই রামছাগল নয় আর কি। তো সেই একটা আমাদের ডিবেটেড থেকে একটা আমাদের মনের ভাব লজিকে আসি। আর তারপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে যদি ওটাও না আমরা কোনো কিছু কনক্লুশনে আসতে পারি, দেন আমরা বলি যে মা এসছে বা বাবা এসছে। ঠিক আছে, মানে আমরা ধর্মের পথে যাই। তো জ্যোতিষ হচ্ছে আপনার সায়েন্স, দর্শন আর ধর্মের মিশ্রণ, তিনটে আদার পার্টের মিশ্রণ। এবং যেটা এনসিয়েন্ট টাইম থেকে আমাদের যেমন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিকে মানে ফাদার অফ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বলা হয় আপনার শ্রী ভিগুকে। হ্যাঁ, তো তারপরে পরাশর আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির জন্য প্রচুর করেছেন, প্রচুর। তারপর থেকে অ্যাকচুয়ালি ডে বাই ডে অ্যাস্ট্রোলজিকে আমরা চিন্তা করছি যে সাধারণ লোকের এই যে জ্যোতিষ্ক নক্ষত্র এইসবের দ্বারা আমরা অলওয়েজ ট্রাই টু ইমপ্রুভ, মানে সাধারণ পাবলিকের লাইফটা কিছু হবে আমরা একটু ভালো করতে পারি, ভালো করা যায়। আচ্ছা দাদা, আপনি তো দীর্ঘদিন তন্ত্র সাধনাও করে আসছেন, আপনার নিজের মন্দির রয়েছে। এই যে একটু আগে বললেন যে কথাটা, জ্যোতিষের সাথে বা তন্ত্রের সম্পর্কটা কোথায়? আমি আপনাকে এই জায়গা থেকে বলি, জ্যোতিষ যে প্রপার জ্যোতিষ জানবে তাকে তন্ত্র জানতে হবে, তাকে মন্ত্র জানতে হবে, তাকে আয়ুর্বেদ জানতে হবে। কারণ আমাদের মানে প্রত্যেকটা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত। তো সেন্স হচ্ছে তন্ত্র শব্দের অর্থ হচ্ছে তনু ত্রাণ, আর মন্ত্র শব্দের অর্থ হচ্ছে আপনার মনের ত্রাণ। এনসিয়েন্ট যারা আমাদের মানে পূর্ব যারা মুনি ঋষি ছিলেন তারা মন্ত্রে সাধন করতেন। ঠিক আছে, তো দেয়ার ইজ গুড অ্যান্ড দেয়ার ইজ ইভিল, ভালো এবং মন্দের মিশ্রণে একটা মানুষের অবয়ব তৈরি হয়। তো পরবর্তীকালে আমরা ফোনটা একটু নিচ্ছি, ফোনটা নিয়ে নি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন? বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 9। মেয়ের নামটা বলুন, মেয়ের নামটা বলুন। যাই হোক, আমরা বরং আলোচনাটাই কন্টিনিউ করি। বলি হ্যাঁ, তো বলি পরবর্তীকালে সেন্স হলো যে মানুষ দেখলো যে ঈশ্বর পথটা খুব কঠিন। মানে আপনি এ নিয়ে বলতে গেলে সারাদিন কেটে যাবে, ঈশ্বর বাদটা অ্যাকচুয়াল খুব কঠিন। তো তারা দেখলো যে এমন কিছু অ্যাকচুয়ালি তন্ত্রতে আপনারা দেখবেন পঞ্চম অকারের ভোগ লাগানো হয়, মৎস্য, মদ্য, মৈথুন, হ্যাঁ, এরকম পঞ্চম অকারের ভোগ লাগানো হয়। তো মানে যারা আমাদের পূর্বপুরুষই বলি তারা দেখলো যে আমরা এক কাজ করি, আমরা ডাইরেক্ট ঈশ্বরকে কিছু নিবেদন করি যাতে সে সহজে তুষ্ট হয়। মানে সত্যি কথা বলতে পারেন, মানে ঘুষ দিই আর কি, যাতে আমরা সেই জায়গাটা ওনাকে দিই এবং তার বিনিময়ে আমরা কিছু পাই। তাহলে তন্ত্র সেন্সটা গিভ সামথিং টু হিম এন্ড গেট ব্যাক সামথিং, গিভ এন্ড টেক পলিসি। তাতে হয় কি, তাতে হয় মানে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে কি বলুন তো, আমি যদি আপনাকে সন্তুষ্ট করতে পারি, মানে কিভাবে এই সেন্সটা এসেছিল, আমি যদি আপনাকে সন্তুষ্ট করতে পারি তো আপনি চাইতে বা না চাইতে আমাকে কিছু আপনি দেবেনই আর কি। তো সেই কারণে তন্ত্রের জায়গাটা হয়েছে। কিন্তু তন্ত্র যারা সাধক, তন্ত্রের একটা নির্দিষ্ট পার্ট পর্যন্ত কিন্তু আমাদের হাতে আছে, যারা আমরা গৃহী। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যারা আমরা গৃহী, এই ব্যাপার নিয়ে অনেক তার্কিক ব্যাপার, যুক্তিযুক্ত ব্যাপার আসবে। একদমই তাই। আজকে হাতেও সময় নেই, কাজেই এত স্বল্প সময়ের মধ্যে কখনোই এত অগাধ সমুদ্রের মতন এই না অগাধ সমুদ্র সেটা কখনোই সম্পূর্ণ করা সম্ভব নয়। আমরা আবার ডক্টর অভিজিৎ ঘোষালকে নিয়ে চলে আসবো আবার পরবর্তী পর্বে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে এত চমৎকার একটি জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত লাইভ ফোন ইন অনুষ্ঠানের সাক্ষী থাকার জন্য। আজকের মতন অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার। নমস্কার, ভালো থাকবেন সবাই।